হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয়। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে, তোমাদেরই চ্যানেল মদাক এডু মিউজিক্যালে। আমাদের এবারের টার্গেট ফুড এসআই এক্সাম এবং ক্লার্কশিপ 2024। সেই কারণেই চলছে ম্যাথ স্পেশাল ক্লাস। আজ হবে প্র্যাকটিস সেট 8। দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু কমন আসবেই, আশা করছি। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। চলো দেখো, প্রথম অঙ্কটা কি বলছে, √3, এটা কিউএত √2 এবং কিউএত √4 এর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। তাহলে দেখো, এই অঙ্কটা আমরা কি করে করব না, এই হচ্ছে √3। দেখো, এইটাকে আমরা কিন্তু লিখতে পারি 3^12। আচ্ছা, এই পর্যন্ত থাকো। দেখো, তারপরেরটা দেওয়া আছে কিউএত √2, তার মানে এটাকে আমরা লিখতে পারবো 2^1/3। তারপরে দেওয়া আছে দেখো √2, এটা দেখো লিখতে পারবো আমরা 2^12। তারপর একটা বলা আছে কিউএত √4, এটাকে দেখো লিখতে পারবো আমরা 4^1/3। তাহলে এবার দেখো, এইটাকে আমরা কি করব, অ্যাকচুয়ালি অপারেশন দেখো একটা কিছু করতে হবে, তাহলে তো একটা প্লেন সংখ্যা তোমাদের আনতে হবে ছোট বড় খোঁজার জন্য। দেখো, এই 2 আর 3, প্রত্যেকটা 2 আর 3 আছে, তার মানে এদের লসাগু দ্বারা আমরা ওইটা করব কাজ, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো, আর এটাকে আমরা কি করব, অ্যাকচুয়ালি দেখো এই যে হাফ a⁴ আমরা করব 6। তাহলে দেখো, এটা অ্যাকচুয়ালি কত পাবো, দেখো তার মানে পাওয়ার থাকলে কি হয়, মানে অ্যাকচুয়ালি তোমার ধরো মনে করো x⁴m, তার n আছে, তার মানে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি বলতে পারি, x⁴mn, মানে পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হয়, তাহলে হাফ আর 6 গুণ করলে কত হবে, 3⁵, তার মানে দেখো এইটা আসবে আমার 27। তার মানে এইটাকেও আমরা তাই করব, 2^1 দেখো এইটাকেও আমরা করব 6, তার মানে দেখো এটা 2², তার মানে এইটা আসবে হচ্ছে আমার 4। তার মানে দেখো এইটাকেও করব আমরা 2^12, তার 6, তার মানে দেখো এইটা আসবে 2⁵, তার মানে এটা আসবে আমার 8। আর এটা 4^1/3, এটারও করব আমরা 6, তার মানে কত আসবে, দেখো এটা 2 আসবে, তার মানে 4^², তার মানে এটা কত আসছে 16। তার মানে দেখো অ্যাকচুয়ালি সব থেকে ছোট সংখ্যা কোনটা, এইটা, তার মানে এইটা অ্যাকচুয়ালি এসেছিল কার থেকে, এটার থেকে, তার মানে এইটাই সব থেকে ক্ষুদ্রতম হবে। তাহলে দেখো, এইটা আমার অপশন আছে হচ্ছে ডি নাম্বার, তাহলে ডি অপশন হবে কিন্তু এখানে সঠিক অ্যান্সার। কিছু পরিমাণ টাকা এক্স, ওয়াই এবং জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে 9% হারে 4 বছরে এক্স এর প্রাপ্ত সুদ, 8% হারে 3 বছরে ওয়াই এর প্রাপ্ত সুদ এবং 6% হারে 6 বছরে জেড এর প্রাপ্ত সুদ সমান। তাহলে এক্স, ওয়াই এর জেড এর প্রাপ্ত টাকার অনুপাত কত হবে। তার মানে দেখো, এখানে সুদ পরিমাণগুলো সমান করা আছে, তাহলে আমি মনে করলাম এক্স এর টাকার পরিমাণ আমার এক্স এর টাকার পরিমাণ এক্স, ওয়াই এর টাকার পরিমাণ মনে করো ওয়াই, জেড এর টাকার পরিমাণ মনে করো জেড। হলো, তাহলে এইবার দেখো কি বলেছে, ভাগ করে দেওয়া হলো যে 9% হারে 4 বছরে এক্স এর প্রাপ্ত সুদ, তার মানে এই এক্স, তাহলে দেখো এই হচ্ছে আমার এক্স, তাহলে এর 9% হারে কত বছরের সুদ, 4 বছরের, কত হবে না, এই হচ্ছে আমার সুদের পরিমাণ, বলেছে এইটার সাথে সমান হবে ওয়াই এর কত, দেখো এবং বলেছে সুদ, আর 8% হারে 3 বছরে ওয়াই এর প্রাপ্ত সুদ, তাহলে পরে এই 8% 3 বছর, মানে আমরা সরল সুদ হিসাব করছি। আর এবার জেড এর দেখো, তাহলে দেখো জেড এর দেখো কত বলা আছে, 6% হারে 6 বছরে, এই হচ্ছে 100। তাহলে দেখো এইটাকে তাহলে আমরা কি বলতে পারি, তলার থেকে আমাদের সব 100 কেটে গেল, এটা তাহলে দেখো 3×2 = 6, তাহলে এটাকেও আমাদের 3 দ্বারা কাটতে হবে। এইবার দেখো আর যাচ্ছে, এই হচ্ছে 2×2 = 4, এটা 4×2 = 8, এই একটা 2 আমরা কেটে দিলাম। দেখো এবার 2 দিয়ে যাচ্ছে, 3×2 = 6, এই একটা 2 কাটলাম আমরা, এই একটা 2 কেটে দিলাম। তাহলে দেখো এখানে পড়ে থাকছে আমাদের 3x, আর তলায় তলায় সব 100 কেটে গেল, এটা থাকছে দেখো আমার 2y, এটা দেখো থাকছে 3z।
তাহলে দেখো এইটাকে আমরা যদি অনুপাত লিখি x:y:z, এইটা সমান সমান দেখো আমরা বলতে পারবো 1/3:1/2:1/3। তার মানে এইটাকে আমরা কি করব না এই হরগুলির লসাগু দ্বারা গুণ করবো, তার মানে 6 দ্বারা গুণ করব। তাহলে 6 দ্বারা দেখো গুণ করলে এইটা হবে হচ্ছে, এটা দেখো হবে 3 দুগুণী 6, এটা 3, এইটা হবে 3 দুগুণী 6, তারপরে 2:3:2 হবে কিন্তু এর অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে দেখো বি অপশন হয়ে যাবে কিন্তু এখানে উত্তর। ঠিক আছে, একদম সহজ অঙ্ক ছিল। চলো পরেরটা আমরা দেখব। দেখো এগুলো, এটা পৌনঃপুনিক বলছে এর মান কোনটি হবে। তাহলে দেখো এখানে যা আছে সেই অনুযায়ী আগে আমরা লিখি। 5.3 এই পৌনঃপুনিক, 3.25 এই হচ্ছে পৌনঃপুনিক, মানে আবৃত দশমিকের অঙ্ক দেওয়া আছে এখানে, এটা হচ্ছে 1। তাহলে দেখো এইটাকে আমরা লিখতে পারবো কত, 53 - 5 বাই হবে হচ্ছে এই 9, এটা দেখো হবে 3/25, এইটা হবে দেখো 2 9, 12 1 ও 3/25, এটা মাইনাস হবে একটা 3, দেখো এইটা হবে হচ্ছে -12 বাই হবে একটা 9। মানে সিস্টেমটা কিরকম, যতগুলোর মাথায় পৌনঃপুনিক ততগুলো 9, আর দশমিকের পরে যত ঘরে পৌনঃপুনিক থাকবে না ততগুলো শূন্য। তাহলে সেরকম কোনো ঘর নেই যে আমরা শূন্য লিখতে পারলাম না। দেখো এখানে দুটো ঘরের মাথায় পৌনঃপুনিক, 2 9 লিখলাম আমরা, আর যতগুলোর মাথায় পৌনঃপুনিক থাকবে না সেইটুকু বিয়োগ হবে, তাহলে সেটাই আমরা করেছি। তাহলে দেখো এটা 48/9 হবে, এটা দেখো 325, মানে তার মানে এটা আসবে 322/99, এটা দেখো আসবে 121 থেকে যদি আমরা 12 বাদ দিই তার মানে 109, 9 আর 2 11, মানে 121, তার মানে এই আসছে 9। তাহলে দেখো 99 হবে আমার লসাগু, 9 11 99, 11 দ্বারা গুণ করলে এটা হবে 8, 8 আর 4 12, 4 আর 1 5, এটা দেখো আসবে 322। এটা 9 11, 11 দ্বারা যদি আমরা গুণ করি 9 করতে 9, 9 আর 0 9, 1 আর 0 1, 1 করতে 1, 1199। তাহলে দেখো এইটা আমরা যোগ করে 99 দ্বারা ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। এই 9 আর 2 11, 11 আর 8 19, 9 হাতে থাকে আমার 1, 9 আর 1 10, 10 আর 2 12, 12 আর 2 14, 4 হাতে থাকে আমার 1, 1 আর 1 2, 3 আর 2 5, 5 আর 5 10 এর 0 হাতে থাকে আমার 1, 1 আর 1 2। তাহলে দেখো এইটা যদি আমরা ভাগ করি, প্রথমে যাবে কত, 2 বার যাবে, 99 দুগুণা 198, 8 কত হলে 14, 8 আর 6 14, হাতে থাকে আমার 1, 9 আর 1 10, মানে মিলে গেলে 0, 22 বসে না, তার মানে এই 69, 9 নামালাম গেল না, তার জন্য একটা 0, দশমিক দিয়ে আমরা একটা 0 নিলাম। তাহলে দেখো এটা 6 বাদ গেলে পরে 6 যাবে, হ্যাঁ 6 বাদই যাবে, তাহলে দেখো 6 9, আচ্ছা 6 দেখা, মানে হয় এটা হবে না হলে এটা হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে দেখো 600 থেকে 5 বাদ যাবে, তার মানে এটা 595, আর 7 বাদ দিলে কত হতো, 700 থেকে 7 বাদ দিত, তার মানে আমার ধরো 693, তার মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে হতো না। তার মানে দেখো এটা 5, 9 এর 1 10, মানে 9, 5 আর 1 6, মানে আর একটা 0 নিলাম, তাহলে দেখো এবার এটা আমার 9 বাদ যাবে, তার মানে দেখো আর আমার দরকার নেই, তারপরে 20.69, মানে সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এ বি ও সি যথাক্রমে 800 700 ও 900 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। কয়েক মাস পরে এ আরো 300 টাকা দিল, বছরের শেষে মোট 300 টাকা লাভ হলো এবং সি 108 টাকা লভ্যাংশ পেল। তাহলে এ 300 টাকা কত মাস পরে দিয়েছিল। তাহলে মনে করি আমি যে এ এক্স মাস পরে দিয়েছিল, আমরা ভাবতেই পারি এক্স মাস পরে, তার মানে কি ওই এক্স মাস 800 টাকা করে খাটবে। তার মানে দেখো আমরা যদি অনুপাত নির্ণয় করি মূলধনের, মনে করো এই এ বি আর সি, তাহলে এ প্রথমে 800 টাকা দিল, সেটা এক্স মাস খাটলো, প্লাস এই এক্স মাস পরে গিয়ে 300 টাকা দিল, তার মানে মোট টাকা হলো কত এখন 1100। এইবার দেখো এইটা খাটবে কিন্তু 12 মাইনাস এক্স মাস, তার কারণ কি 12 মাস, মানে ধরো 1 বছর পূর্ণ হতে তোমার ধরো কতটুকু 12 থেকে আমরা বাদ দেবো। এইবার এইটা একটু দেখো হবে বি এর কিন্তু 700 টাকা করে 12 মাসই খাটবে, আর সি এর কিন্তু দেখো 900 টাকা করে 12 মাসই খাটবে। এইবার আমরা কি করব দেখো,
সিম্পলি আমরা করব, দেখো প্রত্যেকের ঘরে কিন্তু দুটো করে শূন্য আছে, এই দুটো করে শূন্য দেখো আছে, আমরা কেটে দিলাম। তার মানে দেখো এখানে আমরা পাচ্ছি 8x, তার মানে এইটা ধরো 11 আর 12 মানে 2, 2 আর 1 3, সরি এই হচ্ছে আমার 2, 2 আর 1 3, 132 মাইনাস 11x। এ দেখো 7 12 কত হয়, 7 12 84, এটা 9 12 108। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আমার মূলধনের অনুপাত, তার মানে এই অনুপাতে টাকাটা ভাগ হবে। তাহলে দেখো এখানে সি এর অনুপাত আমার কত পেয়েছি আমি, 108 বা এত ইউনিট। তাহলে বলেছে এ 300 টাকা কত মাস, তার মানে দেখো এখানে আমরা কি করব, তাহলে সি এর লভ্যাংশ আমার কত হবে, দেখো সি এর লভ্যাংশ বা প্রশ্ন মতে আমরা বলতে পারবো এরকম, তার মানে এইটা সবগুলো যোগ করব আমরা। তাহলে দেখো যোগ করলে আসবে 132, দেখো 11 থেকে 8x বাদ দিলে কত হয় না, 11 থেকে 8x বাদ দিলে কিন্তু -3x, এইটা যোগ হবে 84, যোগ হবে হচ্ছে আমার 108, তাহলে এইটা হচ্ছে আমার নিচে আসবে। আর উপরে থাকবে কিন্তু দেখো সি এর মান হচ্ছে 108, তাহলে এইটা গুণ করব আমরা 300 টাকা, তাহলে এইটা সমান সমান আসবে আমার 108। তাহলে এইটা আমরা হিসাব করবো, ব্যাস আর কিচ্ছু না। তাহলে দেখো এই 108 108 আমরা কেটে দিলাম, তাহলে হিসাব করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। দেখো 300 হচ্ছে আমার উপরে, তার মানে দেখো 132, তাহলে এইগুলো আমরা যোগ করব। দেখো 8 আর 2 10, 10 আর 4 14, 4 হাতে থাকে আমার 1, এই 1 8 আর 1 9, 9 আর 3 12, 2 হাতে থাকে আমার 1, 1 আর 1 2, 2 আর 1 3, তাহলে ওই 324, এইটা -3x, এইটা ইকুয়াল টু হবে 300। তাহলে দেখো -3x, 300 থেকে 324 বাদ দিলে কত হবে, -24, আমরা কেটে দিলাম 3 দ্বারা, দেখো 24 এ কাটলে হবে 8, তার মানে x এর ভ্যালু কত পেলাম 8, তার মানে অ্যাকচুয়ালি কত মাস পরে দিয়েছিল এ টাকা, 8 মাস পরে দিয়েছিল, তার মানে এ অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। পাঁচেরটা দেখো বলছে এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা করব, দেখো 10 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n, দেখো বাই আছে 14 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 3, তার মানে এটা একটা সূচকের অঙ্ক দিয়েছে 12 গুণ 2 টু দি পাওয়ার, দেখো এখানে আছে n প্লাস 2, তাহলে আমরা সূচকটা কাজে লাগাবো, ব্যাস তাহলেই হবে। তার মানে দেখো উপরে 10 ইন্টু এই যে 2 টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে দেখো এইটাকে আমরা কিন্তু লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2, মানে এটাকে আমরা ভেঙে দিলাম আর কিচ্ছু না, -4 ইন্টু 2 টু দি পাওয়ার n, নিচেরটাও তাই করব। দেখো এখানে 2 টু দি পাওয়ার n আছে, তার মানে ওইটা এরকমই থাকবে, এইটাকে আমরা ভেঙে দেবো, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু হবে 2 টু দি পাওয়ার কিউব, কারণ এইটা গুণ করলে তো আমার n প্লাস 3 আসছে, মাইনাস দেখো এটা 12 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2, যেহেতু এটা 1 ছিল তাই আমরা 1 আর লিখলাম না, তাহলে দেখো উপর থেকে কিন্তু একটা 2 টু দি পাওয়ার n কমন যাবে, তাহলে এখানে কত পড়ে থাকবে 10 দুগুণা 20 মাইনাস এটা পড়ে থাকবে 4, দেখো নিচের থেকে আমরা 2 টু দি পাওয়ার n কমন নেব, তাহলে এখানে পড়ে থাকবে 14 প্লাস দেখো 2 টু দি পাওয়ার কিউব মানে 8 মাইনাস এখানে 2 দুগুণা 4, 4 12 কত হবে 48, দেখো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n আমরা কেটে দিলাম, উপর থেকে 20 মাইনাস 4 করলে আসবে 16, দেখো এইটা 48 থেকে 8 বাদ দিলে 40, 40 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে আসবে 26, তার মানে এটা আসবে -26, তাহলে 8 দুগুণী 16, এটা আসবে 13 দুগুণী 26, তার মানে দেখো এটা পাচ্ছি আমরা -8/13, তার মানে এইটা অ্যান্সার, তাহলে দেখো এইটা হবে কিন্তু উত্তর, তার মানে সি অপশন হবে এখানে অ্যান্সার। কোন একটি পরিবারে চাল মাছ ও তেলের খরচের অনুপাত 12:17:3 যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% করে বৃদ্ধি পায়, তবে পরিবারটির মোট খরচ কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানে খরচের অনুপাত দেওয়া আছে, আমি যদি আনুপাতিক একক এমন একটা কিছু সংখ্যা ধরবো যাতে আমাদের এটা কাটাকাটি করতে সুবিধা হয়, আমি মনে করলাম ধরো আনুপাতিক এককটাকে আমি মনে করছি আমি 100, আমি পুরোটা লিখলাম না, সরি এক্স নয়, সবসময় এক্স ধরে তো করা হয়,
100। তার মানে দেখো অ্যাকচুয়ালি খরচ তাহলে এখন কত হবে, 1200 টাকা, অর্থাৎ এককটা দ্বারা আমরা গুণ করে দিই, এই হচ্ছে 300 টাকা। তার মানে দেখো চালের পিছনে খরচ হয় 1200, মাছের পিছনে খরচ হয় 1700, তেলের পিছনে খরচ হয় 300। এইবার জিনিসগুলির মূল্য যথাক্রমে বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পাওয়া মানে কি, খরচও আমার বেড়ে যাওয়া। বুঝি, তবে পরিবারটির মোট খরচ কত বৃদ্ধি পাবে, তাহলে আমরা এখানে খরচের পরিমাণগুলো হিসাব করে নিই। তার মানে দেখো 1200 গুণ 20/100, আমরা দুটো শূন্য কেটে দিলাম, তার মানে 12 দুগুণা 24, তার মানে 240 টাকা। আচ্ছা 1700 গুণ, দেখো 30% বৃদ্ধি পেয়েছে। এই যে আমরা কেন 100 নিলাম, যাতে আমরা যেটা কাটাকাটি করতে সুবিধা হয়, বাস আর কিচ্ছু না। তাহলে 3 17 51 মানে 510 টাকা বৃদ্ধি পেল। আর এইটা হচ্ছে আমার 300 টাকা, এটার 50% বৃদ্ধি পেল। দুটো শূন্য আমরা কেটে দিলাম, তাহলে 3 50 150 টাকা বৃদ্ধি পেল। তার মানে দেখো মোট বৃদ্ধির পরিমাণ কত, এই তিনটে আমরা যোগ করব। তাহলে দেখো 500 আর 2 700 আর 1 800, 800 আর দেখো এই 50 50 100, তার মানে মোট 900 টাকা হচ্ছে আমার খরচ। আর আগের খরচ কত ছিল, এইগুলো সব যোগ করবো। দেখো 1700 আর 300 2000, 2000 আর 1200 হচ্ছে 3200 টাকা। এইটা ইন্টু আমরা করে দেবো 100, তাহলে এই যে বৃদ্ধির পরিমাণ বাই টোটাল খরচ ইন্টু 100, তাহলেই হয়ে যাবে। দুটো শূন্য আমরা কেটে দিলাম। দেখো 32 মানে এখানে আমরা যদি কাটাকাটি করি, এটা তোমার ধরো 4 দিয়ে 4 আটা 32, আর এটা 4 দিয়ে করলে পরে 4 দুগুনি 8, 1 10, 4 দুগুনি 8, 2 20, 4 5 20। তার মানে দেখো আমরা পাচ্ছি কত, 225/8, এটাকে আমরা ভাগ করে দেবো। তাহলে কত হবে, 3 8 24, না হবে না, 8 দুগুনি 16, 8 দুগুনি 16, তার মানে দেখো এখানে 16 আর 6 22, 65, 8 আটা 64, এই 1, তার মানে দেখো 28 পূর্ণ 1-এর 8% কিন্তু বৃদ্ধি পাবে। দেখো 28 পূর্ণ 1-এর 8% মানে সি অপশন হবে কিন্তু আমার এখানে অ্যান্সার। খুব ভালো অঙ্ক, কিন্তু সহজ অঙ্কই। একজন অসাধু ব্যবসায়ী তার বিক্রয়যোগ্য দ্রব্যের উপর ক্রয় মূল্যের 5% অতিরিক্ত হিসাবে দাম ফেললেন, কিন্তু তিনি যে তুলাদণ্ড ব্যবহার করেন তা সঠিক নয়। তুলাদণ্ডটির বিম অনুভূমিক তলে থাকে যখন একদিকের ওজন অন্যদিকের ওজনের তুলনায় 1/15 অংশ বেশি হয়, তাহলে তার শতকরা কত লাভ হবে। তাহলে দেখো যে ব্যবসা করছে, তার মানে এই যে 1/15 অংশ, তার মানে দেখো অ্যাকচুয়াল আমি বলতে পারি কি, তার মানে ধরো আমার এটা হচ্ছে প্রকৃত ওজন, মানে অ্যাকচুয়াল ওয়েট, সেটা কত হবে 15। আর আমি কম দিচ্ছি, এই যে বেশি বা কম দিচ্ছি সেটা কতটুকু, বেশি বা কম সেটা হচ্ছে আমার 1। তার মানে দেখো যদি আমরা এরকম করি যে ওয়েটের অনুপাতটা কি হবে, না আমার 16 দেওয়ার কথা কিন্তু আমি দিচ্ছি 15, সিম্পল হিসাব, তাই না। 16 দেওয়ার কথা ছিল কিন্তু দিচ্ছি আমি 15, তাহলে প্রাইসের অনুপাতটা কিন্তু তখন হয়ে যাবে উল্টোটা, অর্থাৎ রিভার্স। আমার 15 ছিল, আমি 16 অ্যাকচুয়ালি পাচ্ছি, মানে 15 থেকে আমি 16 পাচ্ছি। আর দেখো 5% মানে আমরা কি বলতে পারি, 5% মানে 1/20, তাহলে এর দাম বাড়িয়েছি। তার মানে আমার দেখো 20 ছিল, তাহলে দাম বেড়ে কত হয়েছে আমার 21, তার মানে এইটাকে আমরা এবার করব। তাহলে দেখো 3 5 15, এটা কোনাকুনি কাটাকাটি যায়। দেখো যদি বুঝতে না পারো তাহলে পরে প্রফিট অ্যান্ড লসের ডিটেলস ভিডিও করা আছে এই চ্যানেলেই, একবার পারলে একটুখানি দেখে নিও, তাহলে ওখানে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এটা 4 5 20, এটা হবে 4 4 16, তাহলে দেখো 5 5 25, এটা আসবে 4 7 28। তাহলে দেখো কতটুকু লাভ হচ্ছে, 3 অনুপাত, কতর মধ্যে, 25-এর মধ্যে। এইটা গুণ আমরা করে দেবো 100, তাহলে লাভের শতকরা হার পেয়ে যাব। 4 25 100, 4 3 12%, তার মানে তার অ্যাকচুয়াল লাভ হবে হচ্ছে 12%। মানে যদি আমি ওজনে কম দিই, তার মানে সেটা তো আমার আখেরি আমারই লাভ। মানে আমার দেওয়ার কথা ছিল অ্যাকচুয়াল মানে 16 দেওয়ার কথা ছিল, কিন্তু দিচ্ছি আমি 15, তাই তো। এই যে অ্যাকচুয়াল ওয়েট আমি এখানে 15 ধরে নিয়েছি, যে 1/15, তার মানে যদি মনে করো যে অ্যাকচুয়ালি যদি 1500 গ্রাম আমার অ্যাকচুয়াল ওজন হতো, তার মানে কি আমি 100 গ্রাম ওখানে মেরে দিচ্ছি, তার মানে আমি 100 গ্রাম কম দিচ্ছি, এই আর কিচ্ছু না, তার মানে 12% হবে এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। 3টি পাইপের মধ্যে প্রথম দুটি একটি খালি ট্যাঙ্কে ভর্তি করতে পারে যথাক্রমে 10.8 ও 21.6 ঘন্টায়। অন্যদিকে তৃতীয় পাইপটি ট্যাঙ্কটিকে খালি করতে পারে 18 ঘন্টায়। যদি ট্যাঙ্কটি খালি থাকে এবং 3টি পাইপই
একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কত ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি হবে। আমি মনে করলাম ধরো এ একটা পাইপ, এই বি একটা পাইপ, এরা দুজন ভর্তি করে আর সি একটি পাইপ সে খালি করে। তাহলে এ ভর্তি করে দেখো 10.8 ঘন্টায়, এ 21.6 ঘন্টায়, আর এ খালি করে কিন্তু 18 ঘন্টা। এটা কিন্তু মাইনাস আমরা অ্যাকচুয়ালি লিখছি, এ খালি করে বলে সেই কারণে। তাহলে দেখো এইটাকে যদি আমরা এই 10.8 মানে নিচে আমরা 10 লিখতে পারি। এইটা দেখো 216/10, আর এইটা কত হবে 18ই হবে। তাহলে এই তিনটে যদি আমরা লসাগু নিই তাহলে দেখো ভগ্নাংশের লসাগু মানে কি লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। তাহলে 10 10 একের গসাগু কত হবে একই হবে। তার মানে অ্যাকচুয়ালি আমরা দেখো 108, এই 216 আর হচ্ছে 18 এদের লসাগু করব। তার মানে 108 এইটা হবে 2, এটা দেখো 18, এইটাকে আমরা 2 দ্বারা কাটবো, এই 1 9। তার মানে দেখো 9 দুগুণী 18 আর হচ্ছে 108, এই দুটো আমরা গুণ করবো, ব্যাস আর কিচ্ছু না। যদি আমরা গুণ নাও করি, এই মনে করো আমরা গুণ আকারে রেখে দিলাম। দেখো এইবার এই 100, তার মানে এবার আমরা এর কর্মদক্ষতা নির্ণয় করব। তার মানে কি করব 100, এই যে এইটাকে আমরা এইটা দ্বারা ভাগ করব। তার মানে এই 108 ইন্টু 18, এইটা ভাগ এইটা মানে কি এইটাকে উল্টে দিয়ে লিখবো। তার মানে 10/108, এই যে 108 108 কেটে গেলো, তার মানে কত হবে দেখো 10 দ্বারা যদি আমরা গুণ করি এইটা হবে হচ্ছে আমার 180। তাহলে বি এর কত হবে দেখো, বি এর দেখো হবে 216, মানে এখান থেকে যদি আমরা 2 নিয়ে নিই তার মানে 9, তার মানে 9 10 এটা হবে হচ্ছে আমার 90। আর এটা যদি আমরা 18 দ্বারা ভাগ করি তার মানে দেখো এইটা আসবে হচ্ছে আমার 108। তাহলে দেখো এইটার কর্মদক্ষতা কিন্তু মাইনাসে হবে, তার কারণ যেহেতু খালি করে। তাহলে দেখো তিনজনের মিলিয়ে মোট কর্মদক্ষতা কত হবে, এই 180 আর 90 আমরা যোগ করব, এই 0 8 আর 9 17, 1 আর 1 2, এর থেকে আমরা বাদ দিয়ে দেবো 108। তাহলে দেখো এইটা হবে 2 7 মানে 1 মানে 6, এই 162, তার মানে অ্যাকচুয়ালি আমার কর্মদক্ষতা। তার মানে আমি 1 ঘন্টায় এত মিনিট জল ভর্তি করতে পারি। তাহলে এত মিনিট ভর্তি করতে কত সময় লাগবে, সিম্পলি আমরা ভাগ করে দেবো। তাহলে 108 গুণ 18 বাই হবে হচ্ছে আমার 162। তাহলে দেখো এটা 9 দিয়ে কাটবে, 9 দুগুণী 18, এটা দেখো 9 অক্ষে 9, 9 7 16 মানে 8 9 72, এটা দেখো 18 দিয়ে 5 18 90, 6 18 108, তার মানে 6 দুগুণী 12 ঘন্টা কিন্তু অ্যাকচুয়ালি সময় লাগবে ওই ট্যাঙ্কিটা পূর্ণ করতে। তাহলে দেখো 12 ঘন্টা মানে কিন্তু এই অপশন হবে এখানে অ্যান্সার। একটি হোস্টেলে 36 জন ছাত্র আছে, যদি 9 জন ছাত্র ওই হোস্টেলে যোগ দেয় তবে মোট খরচ প্রতিদিন 45 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচ 2 টাকা কমে যায়। হোস্টেলের খরচ প্রথমে কত টাকা ছিল? আমি মনে করলাম দেখো মাথা পিছু, এই হচ্ছে মাথা পিছু খরচ প্রথমে ছিল, মানে খরচ ছিল আমি ধরে নিলাম x টাকা, একটু লিখে করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, না লিখলেও হতো। তাহলে দেখো 36 জনের মোট কত খরচ হয়, 36x টাকা হবে। এইবার দেখো 9 জন ছাত্র যোগদান করলো, তার মানে 36 আর 9 মোট কত হলো 45 জন ছাত্র। তাহলে এই 45 জন ছাত্র টোটাল হওয়ার ফলে কি হয়েছে না মাথা পিছু খরচ 2 টাকা কমে গেছে। তাহলে টোটাল খরচ কত হবে, এই যে x - 2 এত টাকা। তাহলে এত টাকা যে খরচ হয়, আর বলেছে কি এই হোস্টেলে যোগ দেওয়ার ফলে মোট 45 টাকা খরচ বেড়েছে। তার মানে এর সাথে যদি আমরা 45 যোগ করে এই মাঝখানে সমান সমান, তাহলে এইটা টোটাল খরচ আর এইটা টোটাল খরচ সেম হবে। তখন এইটা আমার পূর্বের খরচ, 9 জন ছাত্র যোগ দেওয়ার ফলে আমার 45 টাকা বেড়ে গেল, তার মানে আমি যোগ করলাম, তার মানে এটা এখনকার খরচ। আর এখনকার খরচ বলেছে যে আমার মাথা পিছু 2 টাকা করে কমে গেছে, তার মানে এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এইটা আমার 36x, এইটা 45 যেমন আছে থাকুক, এটা 45x, এটা 45 দুগুণী হবে 90। তার মানে দেখো 36 থেকে 45 যদি বাদ দিই তাহলে -9x, আর 45 এর পাশে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে, তার মানে দুটোই মাইনাস হয়ে গেল, তার মানে যোগ হয়ে যাবে। তাহলে 90 আর 45 যোগ করলে কত হবে দেখো 5 করতে 5, 9 আর 4 13 মানে 135। এই মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম, 9 দ্বারা কাটলে পরে এটা কত হবে দেখো 9 অক্ষে 9, 9 আর 4 13 মানে 4 45, 5 9 45, তার মানে x এর মান হচ্ছে 15। তার মানে প্রথমে
মাথা পিছু 15 টাকা করে আমার অ্যাকচুয়াল খরচ ছিল। তাহলে আমার মোট লোক কত ছিল? এখানে কি যে হোস্টেলের খরচ প্রথমে কত টাকা ছিল? তার মানে 36 জন আমার টোটাল ছিল। 15 টাকা করে আমি গুণ করে দেবো। 6 15 90 হাতে থাকে আমার 9, 3 15 45 আর 9 54, তার মানে 540 টাকা আমার প্রথম খরচ ছিল। তাহলে 540 মানে দেখো এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। যদি একটি নির্দিষ্ট সময় 3000 টাকা চক্রবৃদ্ধি সুদে 4320 টাকা হয়, তবে 3000 টাকা ওই সময়ের অর্ধেক সময়ে কত টাকা হবে? তার মানে দেখো এটা আমরা যদি সূত্রটা ফেলি, তাহলে দেখো a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এই হচ্ছে আমার r বাই 100 টু দি পাওয়ার টি, তাই তো? এইবার দেখো এই চক্রবৃদ্ধি সুদে এত টাকা হয়েছে, তার মানে এইটা হচ্ছে আমার অ্যামাউন্ট, তার মানে আমি এইটা লিখলাম 4320। পি এর মান দেখো বলা আছে কত 3000, আর এইটা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টি। তার মানে দেখো এইটাকে আমি লিখতে পারি 4320 বাই 3000, আর এইটা দেখো আসবে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 80। দেখো এইটাকে আমরা একটা শূন্য কেটে দিলাম, আর এইটাকে 3 দ্বারা কাটলে পরে এইটা হবে 100। এইটা দেখো 3 দ্বারা কাটবে, 3 অক্ষে 3, 1 13, 4 3 12, 4 3 12। তার মানে দেখো আমরা এটা পাচ্ছি 144 বাই 100। এইটা ইজ ইকুয়াল টু দেখো 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টি। এইবার দেখো এইটাকে আমরা কি লিখতে পারছি 12 বাই 10 তার স্কোয়ার, আর এইটা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টি। এখন ব্যাপার হচ্ছে কি দেখো এই দুটোর বেস সেম, যদি বেস সেম হয় তাহলে টি এর মান 2 হবে, তার মানে টি ইজ ইকুয়াল টু 2 হবে। আর তখন এইটা যদি সেম হয় তার মানে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার এইটা হবে হচ্ছে 12 বাই 10। তাহলে এখান থেকে আমরা r এর ভ্যালু পেয়ে যাব। তখন এইটা যদি সমান না হয় তাহলে কিন্তু অঙ্ক কখনোই হবে না, এটা সমান হতেই হবে, এটাই সিস্টেম। তাহলে দেখো এখানে r বাই 100, এইটা তার মানে দেখো আসবে 12 বাই 10 মাইনাস 1। তাহলে দেখো এইটা বাদ দিলে পরে হবে 2 বাই 10, আমরা একটা শূন্য কেটে দিলাম, তার মানে দেখো r এর ভ্যালু পাচ্ছি আমরা 20, r এর ভ্যালু 20 পেলাম, t এর মান 2 পেলাম। এইবার বলেছিল ওই 3000 টাকায় অর্ধেক সময়, তার মানে কত বছর? আমার এখানে t এর মান 2 বছর, তার মানে 1 বছরে কত টাকা হবে? তার মানে আমরা সিম্পলি কি করব, সিম্পল ইন্টারেস্টে করব। তার মানে দেখো আমার পি এর মান 3000, আর এর মান 20, টি এর মান 1 বাই হবে 100, কেটে দিলাম, তার মানে 3 দুগুণা 600 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট। তাহলে 3000 টাকা ছিল আর 600 টাকা ইন্টারেস্ট যোগ করে মোট আমার কত টাকা হবে না 3600 টাকা কিন্তু অ্যাকচুয়াল আমার টাকাটা হবে। তার মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 18 এবং 27 দ্বারা ভাগ করলে যথাক্রমে 10, 13, 16 এবং 25 ভাগশেষ থাকে সেইটাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এইটা দেখো কি বলেছে, আমরা কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করব কত দ্বারা, প্রথমে 12 দ্বারা, তাহলে বলেছে ভাগশেষ কত থাকবে না, তাহলে বলেছে ভাগশেষ থাকবে 10, আবার 15 দ্বারা ভাগ করলে বলেছে ভাগশেষ থাকবে 13। দেখো এইটার ডিফারেন্স কিন্তু 2, দেখো এইটার ডিফারেন্সও 2, আবার এইটার ডিফারেন্সও 2, আবার দেখো এইটার ডিফারেন্সও কিন্তু আসছে 2, তার মানে অ্যাকচুয়ালি দেখো 12 মাইনাস 10 করলেও 2 আসে, আবার 15 মাইনাস 13 করলেও 2 আসে, আবার 18 মাইনাস 16 করলেও 2 আসে, আবার দেখো 27 মাইনাস 25 করলেও কিন্তু 2। তার মানে আমাদের যে বিয়োগ ফলটা কিন্তু সকলের জন্য সেম। তার মানে ক্ষুদ্রতম সংখ্যা মানে কি আমরা এলসিএম নির্ণয় করব। তার মানে দেখো এখানে 12, 15, 18, 27 এর এলসিএম যা আসবে তার থেকে আমরা 2 বাদ দিয়ে দেবো। তাহলে আমরা 12 দ্বারা ভাগ করলে তখন সেই ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে, 15 দ্বারা ভাগ করলে আমার 13 ভাগশেষ থাকবে, 18 দ্বারা ভাগ করলে 16 ভাগশেষ থাকবে, 27 দ্বারা ভাগ করলে 25 ভাগশেষ থাকবে। তাহলে দেখো এইটা 3 দ্বারা করি, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 9 27। দেখো এইটা আবার ফের 3 দ্বারা যাবে, এটা সরি এটা 4ই হবে, এটা 5 হবে, এটা 3 দুগুণী 6, 3 তিরিকে 9। দেখো এইটা এবার 2 দিয়ে যাবে, 2 দুগুণা 4, এটা আসবে 5, এটা 1, এটা 3। তাহলে দেখো 3 5 15, 15 দুগুণা 30, এই পর্যন্ত থাকুক, 3 তিরিকে 9, 9 দুগুণী 18।
তাহলে 18 গুণ 30 যদি আমরা করি তাহলে 3 18 কত হয় 54 মানে 540। তার মানে 540 থেকে এইবার আমরা কি করব -2 করে দেবো। তার মানে এইটা হবে হচ্ছে আমার 538। এই 5 দেখো 540 কে যদি আমি 12 দ্বারা ভাগ করি আমার তো ভাগফল মিলে যাবে। 2 যদি আমি মাইনাস করে দিই, এই যে 2 আমার এখানে কম ছিল, তাহলে কিন্তু তখন আসছে 538। তার মানে আমি 12 দ্বারা ভাগ করলে আমার 10 ভাগশেষ থাকবে। তার মানে 538 মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো পরেরটা আমরা দেখে নেবো কি আছে। বলছি একটি পাত্রে 50 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আর একবার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে? তাহলে দেখো ছিল আমার 50 লিটার, আমি 20 লিটার তুলে নিলাম, তাহলে আমার কতটুকু পড়ে থাকবে 30। তার মানে আমার 30 এখন পড়ে থাকবে, আর টোটাল ছিল কত 50। তার মানে এই যে 30/50, তার মানে এই অনুপাতেই কিন্তু আমার পাত্রে সবসময় দুধ থেকে যাবে। তার মানে দেখো অনুপাতটা আমি কত পাচ্ছি 3/5। তার মানে এই 3/5 আকারে কিন্তু অ্যাকচুয়ালি দুধ থাকবে অল টাইম। তার মানে দেখো 50 লিটার ছিল, এটা একদম সিম্পলি আমি একবার করলাম, তার মানে 3/5 আকারে আমি দুধ তুলে নিয়েছি। আমি আরো একবার করলাম, তার মানে 3/5 আকারে আমি দুধ তুলে নিলাম। তার মানে আমার এত লিটার এখন দুধ পড়ে থাকবে। তাহলে দেখো 5 5 25, 25 দুগুণা 50, 3 3 9, 9 দুগুণে 18। তার মানে 18 লিটার দুধ এখন পাত্রে পড়ে থাকবে। তার মানে দেখো অপশন নাম্বার 4 হবে কিন্তু এখানে সঠিক অ্যান্সার। কোন ভগ্নাংশের হর লবের 3 গুণের তুলনায় 2 বেশি, যদি লব ও হর উভয়কে 1 বৃদ্ধি করা হয় তবে ভগ্নাংশটির মান হয় 1/3। প্রকৃত ভগ্নাংশটি নির্ণয় করো। দেখো এইটা কিন্তু আমরা কি করি এক্স ধরে নিয়ে করতে পারি, কিন্তু দেখো আমরা এক্স ধরে নিয়ে করলে পরে একটু বড় হবে, সেটা না করে আমরা কি অপশন টেস্ট করে দেখব কি হয়। কি বলা ছিল কোন ভগ্নাংশের হর লবের 3 গুণের তুলনায় 2 বেশি। তাহলে দেখো লবের 3 গুণ, তাহলে 4 3 12 আর 2 14 হওয়া উচিত ছিল, তার মানে এইটা হবে না। দেখো এর 3 গুণ, তার মানে 3 3 9 আর 2 11, তার মানে এইটা হতে পারে। দেখো 3 5 15 আর 2 17 হওয়া উচিত ছিল, তার মানে এটাও হবে না। দেখো 3 5 15 আর 2 হচ্ছে 17, তার মানে এটাও হবে না। তার মানে দেখো একমাত্র এটাই কিন্তু সঠিক অ্যান্সার। লবের 3 গুণ, তার মানে 3 3 9, তার তুলনায় 2 বেশি, কে না হর, তাহলে 9 আর 2 11, তার মানে বি অপশনই হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। এন হলো 2 অঙ্কের বৃহত্তম সেই সংখ্যা যাকে যথাক্রমে 3 4 6 দিয়ে ভাগ করলে যথাক্রমে 1 2 ও 4 ভাগশেষ থাকে। যদি এন কে 5 দিয়ে ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে? তাহলে দেখো আমরা এখানে দেখে নেব। দেখো 3 - 1 যদি আমরা করি, 3 - 1 করলাম, তারপরে 4 - 2 করলাম, তারপরে দেখো 6 - আমরা 4 করলাম। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার 2 ভাগশেষ থাকছে। তার মানে আমরা কি 3 4 6 এর যদি লসাগু করি, লসাগু থেকে যদি আমরা এই 2 বাদ দিয়ে দিই, তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু এই অনুপাতে বা এই হারে কিন্তু আমাদের ভাগশেষ থাকবে। তাহলে দেখো দেখো এইটা তাহলে মানে 2 দ্বারা হবে, এইটা 3, তাহলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তার মানে অ্যাকচুয়ালি 12 আসবে। এটা আমার লসাগু 3 ওকে 3, এটা 2 1, দেখো 3 3 4 12। দেখো 12 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কিন্তু ধরো যে সংখ্যাটা আসছে আমার 10, 10 কে দেখো 3 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকে, 10 কে 4 দ্বারা ভাগ করলে দেখো 2 ভাগশেষ থাকে, 10 কে দেখো 6 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকে। কিন্তু এখানে কি বলেছে দেখো এই 12 কিন্তু, তার মানে 10 কিন্তু আমার এখন প্রকৃত অ্যান্সার নয়। তার কারণ কি বলেছে এন হলো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সেই সংখ্যা। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই 12 নয়, 99 পর্যন্ত আমার লাস্ট। তার মানে দেখো 8 12, অর্থাৎ এর আমরা গুণিতক নেব। তার মানে 8 12 96 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা 2 অঙ্কের, যেটাকে আমরা 3 4 6 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে এর থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে হবে 94। তাহলে এই 94 কে যদি আমরা এবার 3 4 6 দ্বারা ভাগ করি তাহলে প্রথমে 1, তারপরে 2, তারপরে 4 ভাগশেষ থাকবে। তাহলে এখানে কি বলেছে, ও তাহলে এই 94 কে এবার আমরা, তাহলে ওই এন কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? তাহলে 4 ভাগশেষ থাকবে। দেখো 5 দ্বারা ভাগ করা মানে এখানে 5 8 90, তার মানে 4 পড়ে থাকছে। তার মানে এই অপশন হবে হচ্ছে আমার এখানে অ্যান্সার। কোন শহরে বলেছে 40% বাসিন্দা অশিক্ষিত এবং 60% বাসিন্দা বলছে গরিব।
বড় লোকদের মধ্যে 10% অশিক্ষিত, নিরক্ষর গরিবের সংখ্যা কত শতাংশ? আচ্ছা, আমি মোট লোক সংখ্যা ধরে নিলাম 100 হলো। তাহলে দেখো অশিক্ষিত বাসিন্দা, এখানে চেয়েছে কি নিরক্ষর গরিবের সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো এই যে 60% গরিব আছে, তার মানে আমি প্রথমে গরিবের সংখ্যা হিসাব করি। দেখো গরিবের সংখ্যা হচ্ছে আমার 60 জন, তার মানে বড় লোক কত হবে, বড় লোক বা ধনী ব্যক্তি আমার কত হবে, 40 জন। এইবার দেখো কি বলেছে, কোন শহরে 40% বাসিন্দা হচ্ছে অশিক্ষিত, তার মানে এই যে টোটাল 100 জন আমার ছিল, তাহলে এর মধ্যে 40% আমার কি বলেছে, অশিক্ষিত আছে, তাই না। তাহলে 40% যদি অশিক্ষিত হয়, দেখো বড় লোকদের মধ্যে আবার বলেছে 10% আছে, তাহলে বড় লোকরা কতজন আছে, এই যে 40 জন, তাহলে এর 10% মানে কত হবে, এখানে চেয়েছে কি নিরক্ষর গরিবের সংখ্যা। দেখো নিরক্ষর বলেছে গরিবের সংখ্যা কত শতাংশ, সেটা আমরা নির্ণয় করব। তার মানে গরিবের সংখ্যা আমরা এখানে জানি, তাহলে গরিব কত পার্সেন্ট, দেখো টোটাল কিন্তু বলা আছে 40% বাসিন্দা অশিক্ষিত সব মিলিয়ে, তার মানে আমার এখানে 40 জন কিন্তু টোটালি অশিক্ষিত, তাই না। তাহলে দেখো এবার বড় লোকরা কতজন আছে অশিক্ষিত, সেটা আমরা হিসাব করে দেখি। তাহলে 10/100, দুটো শূন্য আমার কেটে গেল, তার মানে দেখো অ্যাকচুয়ালি 4 জন থাকছে আমার অশিক্ষিত। তাহলে এই টোটাল আমার 40 জন অশিক্ষিত হওয়ার কথা, কিন্তু এখানে বড় লোকরা 4 জন অশিক্ষিত, তার মানে অ্যাকচুয়ালি গরিব, এই যে গরিব অশিক্ষিত এরা কতজন হবে, এই 40 - 4, তার মানে 36 জন হবে। তাহলে এই যে 36 জন, তাহলে এরা কতজনের মধ্যে, এখানে গরিবের সংখ্যা বলেছে, তার মানে গরিব আমার ছিল কতজন, 60। তাহলে এইটা ইন্টু করে দেবো 100, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো একটা শূন্য শূন্য কেটে দিলাম, 6×6 = 36 কেটে দিলাম, তার মানে 6.60% কিন্তু হবে অ্যাকচুয়ালি নিরক্ষর গরিবের সংখ্যা শতাংশ। তাহলে 60% মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। রাম একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 6 ঘন্টা সময় নেয়, ফেরার পথে তার গতিবেগ প্রতি ঘন্টায় 1 কিমি করে হ্রাস পাওয়ায় ওই একই দূরত্ব অতিক্রম করতে তার 9 ঘন্টা সময় লাগে, ফেরার পথে তার গতিবেগ কত ছিল। তাহলে দেখো এখানে যেহেতু দেখো আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, এস ইন্টু টি। দেখো যাওয়ার সময় আমি যে পথ গেছি, ফেরার পথেও আমি সেই পথে এসেছি, তার মানে কি ডিস্টেন্স আমার এখানে কি হবে, কনস্ট্যান্ট, তাই না, অর্থাৎ ধ্রুবক হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে দেখো এখানে আমরা বলতে পারি এস ইজ ইকুয়াল টু 1/t বা টি ইজ ইকুয়াল টু 1/s, তার মানে এস এর সঙ্গে এটা কি ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। টাইমের যা অনুপাত হবে, স্পিডের অনুপাত তার উল্টোটা হবে, স্পিডের অনুপাত যা হবে টাইমের অনুপাত তার উল্টোটা হবে। তাহলে এইবার দেখো যাওয়ার সময় বলতে 6 ঘন্টা সময় নেয়, ফেরার পথে তার গতিবেগ প্রতি ঘন্টায় 1 কিমি করে হ্রাস পাওয়ায় ওই একই দূরত্ব অতিক্রম করতে তার 9 ঘন্টা সময় লেগেছিল। তাহলে দেখো এই লিখলাম আমি টাইম, তাহলে দেখো যাওয়ার সময় গেছিল 6 ঘন্টা, ফেরার সময় এসেছিল 9 ঘন্টায়, ঠিক আছে। তাহলে যদি আমরা অনুপাতটার হিসাব করি, তাহলে দেখো 3×3 দ্বারা 3×2=6, 3×3=9, তার মানে এইটা হচ্ছে আমার কি টাইমের অনুপাত। তার মানে দেখো স্পিডের অনুপাত আমার কি হবে, জাস্ট এটা উল্টে যাবে, 3:2 হবে। এইবার দেখো স্পিডের অনুপাত, দেখো স্পিড আমার এখানে কত অনুপাত কমেছে, 1 অনুপাত, তাই না। এইবার দেখো এখানে কি বলেছে, গতিবেগ প্রতি ঘন্টায় 1 কিমি করে হ্রাস পায়, তার মানে এখানে কতটুকু কমেছে আমার, 1 অনুপাত করে কমেছে, তার মানে এই 1 অনুপাত ইকুইভ্যালেন্ট কি হবে, 1 কিলোমিটার/আওয়ার হবে, ঠিক আছে। তাহলে ফেরার পথে তার গতিবেগ, তার মানে দেখো এইটা হচ্ছে আমি যাবার সময় গেছিলাম, আর এইটা হচ্ছে আমার ফেরার সময়। এই যে যাবার টাইম, এটা হচ্ছে ফেরার টাইম, তার মানে এইটা হচ্ছে ফেরার গতিবেগ আমার, তাই না। এইটা হচ্ছে আমার ফেরার গতিবেগ, এইটা হচ্ছে ফেরার গতিবেগ। তাহলে যদি 1 অনুপাত সমান 1 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে 2 অনুপাত সমান ইকুইভ্যালেন্ট কত হবে, 2 কিলোমিটার/আওয়ার হবে। তার মানে দেখো ফেরার পথে তার গতিবেগ ছিল 2 কিমি প্রতি ঘন্টা, তার মানে এটা এ অপশন হবে কিন্তু অ্যান্সার। এ এবং বি একত্রে কোনো কাজ 5 দিনে শেষ করতে পারে যদি এ তার দ্বিগুণ দক্ষতায় এবং বি তার 1/3 দক্ষতায় কাজ করে, তবে কাজটি 3 দিনে শেষ হয়। এ একা কাজটি কত দিনে শেষ করবে। দেখো আমি মনে করলাম এ কাজ
দেখো এর কর্মদক্ষতা আমি মনে করলাম এক্স হলো, বি এর কর্মদক্ষতা আমি মনে করলাম ওয়াই, মনে করতেই পারি, কোনো সমস্যা নেই। এইবার এই এ বি মিলিয়ে এটা হচ্ছে কি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, এই যে এফিসিয়েন্সি, তাহলে এ বি মিলিয়ে বলেছে কি 5 দিনে কাজটা শেষ হয়। তার মানে দেখো অ্যাকচুয়ালি আমি যদি এই আমার কর্মদক্ষতা হয় যোগ করলাম, তাহলে এইটা গুণ যদি আমি 5 লিখি, তাহলে এইটা আমার টোটাল ওয়ার্ক। এইবার দেখো কি বলেছে, যদি এ তার দ্বিগুণ কর্মদক্ষতা, তার মানে কি দ্বিগুণ মানে 2x হবে, আর বি তার 1/3, তার মানে ওয়াই ছিল আমার, তাহলে এর 1/3 মানে কত, y/3। তাহলে এই টোটাল কাজটা তখন শেষ করে ওরা, মানে এই দক্ষতায় ওরা কাজ শেষ করে 3 দিনে। তার মানে এইটা আমার কি, তার মানে দেখো এই একই কাজ শেষ করছে, তার মানে এই কাজের যা কর্ম মানে তার টোটাল ওয়ার্ক, এটাও তাই টোটাল ওয়ার্ক সেম হবে। তাহলে দেখো এইটাকে যদি আমরা গুণ করে দিই 5x প্লাস 5y, তাহলে দেখো এটা 6x, এইটা হবে অনলি y। তার মানে দেখো এখানে 6x থেকে আমরা 5x বাদ দিলে এইটা হবে x, 5y থেকে y বাদ দিলে হবে 4y। তার মানে দেখো x/y সমান সমান আমরা লিখতে পারবো 4/y, যেহেতু 4y এর সাথে গুণ আছে তাই আমরা উপরে লিখলাম, কোনাকুনি গুণ করলে যাতে এই সমীকরণটা আমরা পাই। তাহলে দেখো x এর কর্মদক্ষতা পেলাম আমি 4, y এর কর্মদক্ষতা পেলাম আমি 1। কি চেয়েছিল, এ একা কাজটি কত দিনে শেষ করবে। তাহলে আগে আমরা এই xy এর মান যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমি মোট কাজ পেয়ে যাব। তাহলে দেখো টোটাল ওয়ার্ক কত হবে, x প্লাস ওয়াই মানে কত 5, আর এই 5 তার মানে 25 ইউনিট হচ্ছে আমার টোটাল কাজ। তাহলে এর কর্মদক্ষতা কত, এ মানে হচ্ছে x, তার মানে 4, তাহলে 4 দ্বারা ভাগ করে দেবো, ব্যাস আর কিছু না। তাহলে 25 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখো 4 6 24, এইটা 1, তার মানে 6 × 1 এর 4 দিন সময় লাগবে, তার মানে এত ডেজ। তাহলে 6 × 1 এর 4 মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। দুই ব্যক্তির বর্তমান বয়স যথাক্রমে 36 বছর ও 50 বছর, এন বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:4, তাহলে এন এর মান কত। তাহলে আমি এন ধরে নিচ্ছি, তার মানে দেখো এই হচ্ছে আমার 36, তাহলে এন বছর পরে হবে 36 প্লাস এন, 50 বছর বর্তমান বয়স, এন বছর পরে হবে এত বয়স, তাহলে এইটার অনুপাত বলেছে 3/4। কোনাকুনি দেখো গুণ করব, 4 6 24 4 হাতে থাকে 2, 4 3 12 আর 2 24, এইটা হচ্ছে 4n, 3 50 150, এইটা প্লাস হচ্ছে আমার 3n। তাহলে দেখো 4n থেকে 3n বাদ দিলে অনলি n, 150 থেকে 144 বাদ দিলে হবে 6, তার মানে n এর মান হচ্ছে 6 বছর। তার মানে 6 মানে দেখো এটা সি অপশন হবে কিন্তু এখানে উত্তর। দেখো এটাই আমাদের শেষ অঙ্ক। চলো কি বলছে, 2100 টাকা সরল সুদের হারে 2 বছরে 2352 টাকায় পরিণত হয়। যদি সুদের হারের পরিমাণ 1% হ্রাস পায়, তবে 2 বছর পরে নতুন সুদের পরিমাণ কত টাকা হবে। তাহলে দেখো 2100 টাকাটাকে আমি কি করেছি, 2352 টাকা করেছি, তার মানে আমি অ্যাকচুয়ালি কত টাকা সুদ পেয়েছি আমি বাদ দিয়ে দেবো। 2352 থেকে যদি আমি 2100 বাদ দিই, তাহলে দেখো এই হচ্ছে 2 5, এই হচ্ছে আমার 2, সরি এটা 2 হবে, 4 লিখছিলাম। তার মানে দেখো 252 টাকা আমি সুদ পেয়েছিলাম। এবার সুদের হার বলেছে কত পার্সেন্ট কমে গেছে, 1% কমে গেছে। তাহলে 1% যদি কমে যায়, তার মানে দেখো 2100 টাকায় আমার কতটুকু কম হবে, এই আমার 1%, এটা 2 বছরে এটা কমে গেছে আর কি, বাই 100, তার মানে 21 দুগুণে কত 42 টাকা আমার অ্যাকচুয়াল কমে গেছে। তাহলে 42 আমি এখান থেকে বাদ দিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু না। তাহলে 2 2 0 4 মানে 1, তার মানে 210 টাকা আমি এখন পাবো। তাহলে দেখো নতুন সুদের পরিমাণ কত টাকা হবে না, 210 টাকা হবে। তাহলে 210 টাকা মানে দেখো এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। দেখো এটাই ছিল আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করো প্রচুর পরিমাণে, এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ারও করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সেই আশাটা আমি অবশ্যই রাখি। পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আজ তবে আসছি।